আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন হচ্ছে আজ। সকালে শহরের টাউন ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সবশেষ ২০১০ সালের ২রা ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। চুয়াডাঙ্গায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমরুল, কাউন্সিল কোন পর্যায়ে, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা বিএনপির যে দ্বিবার্ষিক কাউন্সিলের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। বিএনপির উনি উদ্বোধন করেছেন, তবে উনি বক্তব্য দেওয়ার কথা ছিল সেটি এখনো দেননি। জেলা পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে কেন্দ্রীয় কয়েকজন নেতাও রয়েছেন, যদিও তারা এই খুলনা অঞ্চলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল বারী হেলাল, উনি খুলনার নেতা এসেছেন এখানে। তাদের বক্তৃতা পর্ব চলছে। আর মাঠে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দীর্ঘ ১৪ বছর পর যেহেতু এই জেলা বিএনপির কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে, সেটিকে উপলক্ষ করে আমরা সকাল থেকে দেখেছি, একেবারে সকাল ৯টা থেকে আমরা দেখেছি যে এখানে একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চুয়াডাঙ্গা। এই শুধু এই কাউন্সিলের এই মাঠ নয় বা ময়দান নয়, আমরা পুরো শহরে আসলে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি। বেলা ১:৩০ থেকে এখানে সরাসরি ভোটের মাধ্যমে এখানে তাদের জেলা পর্যায়ে নেতৃত্ব নির্বাচন করবেন দলের তৃণমূলের, একেবারে যারা তৃণমূলে কাজ করেন সেই নেতাকর্মীরা। এখানে ডেলিগেশন রয়েছেন, ভোটার রয়েছেন ৮০০-র উপরে। যদিও সভাপতি পদে বিজিএমইএ এর সাবেক নেতা উনি মাহমুদুল হাসান খান বাবু উনি আসলে সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী নয়। তবে সেক্রেটারি পোস্টে এখানে নির্বাচন হবে এবং সেখানে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেটি আসলে এই কাউন্সিলের আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। আর মূল আকর্ষণ আসলে তারেক রহমান চেয়ারম্যান, উনি লন্ডন থেকে যুক্ত হবেন। যদিও সেখানে এখন ভোর ৬টা বাজে মাত্র, বলা হচ্ছে দলের পক্ষ থেকে এখানে যারা আয়োজক তাদের পক্ষ থেকে হয়তো আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে তারেক রহমান উনি এখানে সংযুক্ত হবেন, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। তবে তার আগে মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তারা বক্তব্য রাখবেন এবং সবাই অপেক্ষা আছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নির্বাচন এবং নির্বাচনের আগে দল গোছানোর যে কর্মটা চলছে বিএনপির, সেই বিষয়টি নিয়ে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের উদ্দেশ্যে কি ধরনের বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচন কেন্দ্রিক তাদের যে অবস্থান দলের, সেই বিষয়ে কি বক্তব্য রাখেন সেটি শুনবার জন্য এই নেতাকর্মীরা অপেক্ষায় আছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি আসলে দলের একটি কেন্দ্রীয় কমিটি কাউন্সিল পরিকল্পনা রয়েছে আগামী ৬ থেকে ৭ মাস পর। তারই ধারাবাহিকতায় বিএনপি জেলা পর্যায়ের এই সম্মেলনগুলো করছে এবং সেটি আজকের তারই ধারাবাহিকতায় আজকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। যদিও ইতিমধ্যে এই কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই কাউন্সিলরদের ভোটে আসলে এখান থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। চুয়াডাঙ্গা থেকে জানছিলাম জেলা বিএনপির কাউন্সিলের খবর। ৪টি খাল দখলমুক্ত করতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাজেট করেছে ৯০০ কোটি টাকা। ৩ বছর কেটে গেলেও কাজের অগ্রগতি শূন্যের কোঠায়। তবে দখলমুক্ত হওয়ার পর প্রবাহমান খালে মাছ চাষ, ফুড কোর্ট, ওয়াকওয়ে নির্মাণ ও নানা অবকাঠামোর পরিকল্পনা অপ্রয়োজনীয় বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। তারা বলছেন, উন্নয়নের নামে অযাচিত এবং কয়েক গুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের আয়োজন ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় তারিক হাসান। নদী বিধৌত ঢাকার ভেতরে জালির মতো ছিল খাল আর জলাশয়, কিন্তু সেই খাল ভরাট, দখল আর দূষণের কারণে অস্তিত্ববিলীন। সেই খেসারত দিচ্ছে নগরবাসী। অল্প বৃষ্টিতে যেমন সড়কে পানি জমে যায়, তেমনি অতিবৃষ্টির কারণে তৈরি হয় দীর্ঘ ভোগান্তি।
রাজধানীবাসীর এমন করুণ দশাকে পুঁজি করে লুটপাটের বিশাল আয়োজন সাজিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 4টি খাল উদ্ধারের জন্য বরাদ্দ আনা হয় 900 কোটি টাকা। খালগুলোতে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ আর দখল হয়ে যাওয়া ঢাকার এসব খাল উদ্ধার করে মাছ চাষের পরিকল্পনা এঁকেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবাস্তবে পরিকল্পনা বাদ যায় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে। 2022 সালে মান্ডা, জিরানী, কালুনগর ও শ্যামপুর এ 4 খাল পুনরুদ্ধার করতে 898 কোটি টাকার প্রকল্প পাস হয়, যার মূল লক্ষ্য ছিল জলাবদ্ধতা নিরসন। তবে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও প্রকল্প সংশ্লিষ্টরা সেই টাকায় অবকাঠামো নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। খাল উদ্ধার ছাড়া ওয়াকওয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 127 কোটি টাকা। তবে এসব খালের পাশে হাঁটার জায়গা তৈরির কোনো পরিবেশই নেই। আছে খালের সৌন্দর্য উপভোগ করার চিন্তা, যেখানে খরচ হবে 6 কোটি টাকা। খালের পাশে ফুডকোর্ট নির্মাণে ব্যয় হবে 31 কোটি টাকা। 4টি খালে 721টি বৈদ্যুতিক বাতি বসাতে 9 কোটি 87 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগে সর্বোচ্চ 60,000 টাকায় বাতি বসাতে পারলেও এই প্রকল্পে তারা এক একটি বাতির দাম নির্ধারণ করেছেন 1,28,000 টাকা। এসব কিছুই নির্ধারণ করা হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই। সিটি কর্পোরেশনের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেন নগর বিশেষজ্ঞরা। জনগণের এই ট্যাক্সের এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও সেটার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। 4টা খালের এই যদি সংস্কার কার্যকরভাবে না হয়, তাহলে এই 980 কোটি টাকা ব্যয়ের পর এটার কার্যকারিতা সুফল খুব একটা ভালোভাবে পাওয়া যাবে বলে মনে হয় না। প্রকল্পে ঝাঁপিয়ে পড়লাম, অথচ আমরা জানি না প্রকল্পে কি করা যাবে কি করা যাবে না। এতদিন পরে 3 বছর পার হয়ে গেল, সময়টা নষ্ট হলো, কিন্তু এখনও সেই প্রকল্পটা আসলে এগোয়নি। এখন বলা হচ্ছে যে নতুন করে আমরা নকশা করব, আরও নতুন করে দেখব যে সিএস ম্যাপ দিয়ে করা যায় কি যায় না। এটা তো শুরুতেই করার কথা ছিল। জায়গা বা প্রয়োজন কোনোটি না থাকা সত্ত্বেও এসব খালে 170 কোটি টাকা দিয়ে পথচারী সেতু, যান চলাচলের সেতু নির্মাণ করতে চায় দক্ষিণের নগর প্রশাসন। এমন অসঙ্গতি কাটিয়ে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের পুনরায় কাজ শুরু হবে বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা। কোনটা সোজা কথা এই মুহূর্তে এটি করাটা সমীচীন হবে, সেটি হয়তো একটি রিঅ্যাসেসমেন্টের একটি বিষয় আসবে। তা আশা করি যে প্রকল্প পরিচালক কিংবা মন্ত্রণালয়ের মাধ্যমে সেটিও আমরা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে ব্যয়গুলো যাতে যথার্থ হয় সেই বিষয়গুলো আবার একটা পর্যবেক্ষণ করে সেটার বাস্তবতার আলোকে সেই সিদ্ধান্তটাও নেওয়া হবে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস বাস্তব ভিত্তিক প্রকল্প নিয়ে খাল উদ্ধার কার্যক্রম পরিচালনা করলে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ সহ নাগরিক সেবা নিশ্চিত হতে বলে মত বিশেষজ্ঞদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে 7 দফা দাবি বাস্তবায়ন না হলে 30 নভেম্বরে সারা দেশে সমাবেশ করবে ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এমন ঘোষণা দেয় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনে নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা, বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও করেন তারা। ভবদহের জলাবদ্ধতা প্রকৃতিরই এক প্রতিশোধ। পরিবেশকে পাশ কাটিয়ে গ্রহণ করা প্রকল্পই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা অবসানে TRM প্রকল্প বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, প্রাকৃতিক উপায়েই খুঁজতে হবে সমাধান। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ 2য় পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল, ছবি তুলেছেন জামাল হোসেন। ভবদহ স্লুইস গেট। শ্রীনদীর গলা টিপে গেটটি বসানো হয় পাকিস্তান আমলে। 53টি বিলের পানি নিষ্কাশন হতো এ পথে। নদীর স্বাভাবিক প্রবাহে উজানের চেয়ে ভাটির অংশ উঁচুতে থাকার কথা, কিন্তু এর উল্টো চিত্র ভবদহে। পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার কবলে 330 বর্গ কিলোমিটারের এলাকা।
লোকালয়ে লবণ পানির প্রবেশ ঠেকাতে 60-এর দশকে এমন 44টি স্লুইস গেট স্থাপন করা হয় ভবদহ অঞ্চলে। ভবিষ্যতের কথা চিন্তা না করে এই প্রকল্প হাতে নেওয়া হয়, যা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 20 বছরের মতো এই প্রকল্পের সুফল মিললেও 80-র দশকের শুরুতে প্রতিশোধ নিতে শুরু করে প্রকৃতি। যে পলি বিলে আসার কথা ছিল সে পলি জমতে থাকে নদীর বুকে। একসময় বাঁধের বাইরের অংশ ভিতরের নদী ও ভূমির চেয়ে উঁচু হয়ে যায়। সেই থেকে টিকে থাকার প্রতিকূল পরিস্থিতিতে ভবদহের 10 লাখ মানুষ। একটা নদীর প্রশস্ততা গভীরতা নির্ভর করে কতটা পানি সে ক্যারি করছে। যখন জোয়ার ভাটার পরিমাণ কমে গেল তখন নদীর আর সেই প্রস্থচ্ছেদ থাকলো না, তার তলাটা উপরে উঠে গেল, প্রশস্ততা কমে গেল। দ্বিতীয় ঘটনা ঘটলো, একই সময়ে উজান থেকে যে পানি আসতো গোড়াই কিংবা মধুমতি কিংবা হরি, শ্রীনদী, কপোতাক্ষ এইগুলো জুড়ে এটাও বন্ধ হয়ে গেল। গঙ্গার সাথে তাদের সম্পর্ক খারাপ হলো। এই দুটো মিলে জলাবদ্ধতা হয়েছে। বছর বছর নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু যে মাটি কাটা হয় তা পাশেই রেখে দেওয়া হয়। জোয়ারের পানিতে সেই মাটি আবার গিয়ে জমে নদীতেই। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলে না ভবদহবাসীর। এক গবেষণা বলছে প্রতি বছর 1 মিটার করে ভরাট হচ্ছে ভবদহের উজানের নদীর তলদেশ। ভবদহের মানুষ এই দুঃখ থেকে মুক্তি পেতে গড়ে তুলেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নামে নাগরিক কমিটি। এর প্রধান উপদেষ্টা বললেন, টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্পই আপাতত সমাধান ভবদহের জলাবদ্ধতার। 100 কিলোমিটার এলাকার 400 গ্রাম, তারও বেশি গ্রাম পানির তলে চলে গেছে। সমাধান হলো, আমরা বলেছি যে অবিলম্বে টিআরএম চালু করতে হবে। এই মুহূর্তে ভবদহ সুইচ গেট থেকে মাটি খনন করে একটা নালা করে দেওয়া, যাতে এই অঞ্চলে সুইচ গেটের গেট তুলে দেওয়া, তাহলে জলাবদ্ধতার একটা সংকট থেকে আমরা মুক্ত হব। ভুক্তভোগীরাও চান টিআরএম বাস্তবায়ন ও আমডাঙ্গা খালের সংস্কার। আর আমডাঙ্গা যদি সংস্কার না করা হয় তাহলে আমাদের দুর্গত যাবে না। গেল করবো না, আমরা ফসল করতে চাই। সরকার এখানে 2 দিন যদি এসকোমেটার দেয় তাহলে আমাকে এই বিলির এই 27টে বিলির জল নিষ্কাশন হয়ে যাবে। টিআরএমটা যদি করা হয় তাহলে নদীটা বেঁচে যাবে এবং আমরা সারা জীবনের এই যে জলাবদ্ধতা এটা থেকে আমরা মুক্তি পাবো। তবে টিআরএম প্রকল্পে একমাত্র সমাধান দেখছেন না পানি বিশেষজ্ঞরা। মাটি কেটে কিচ্ছু হবে না, আপনার এই জমিকে উঁচু করতে হবে, কারণ ওই নদীর তলদেশ আর নিচু করার উপায় নেই। কারণ যে পরিমাণ জোয়ার আসে, এই জোয়ারটাকে বাড়াতে গেলে নদীর সাথে ভিতরের বিলগুলোকে কানেক্ট করতে হবে। করলে জোয়ারের পরিমাণ কিছুটা বাড়বে, তার সাথে সেডিমেন্ট এসে এই জমিটাকে উপরে তুলতে হবে। এটার জন্য প্রয়োজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষকে সংবদ্ধ করে তাদের জমিটাকে যে 3 বছর 4 বছর 5 বছর লাগবে প্রাকৃতিকভাবে উঁচু করতে, এটার জন্য তাদের ক্ষতিপূরণ দিয়ে পুরো কাজটা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, 80-র দশকের শুরুতে সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া হলে জলাবদ্ধতার শিকার হতো না ভবদহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। দুয়ে দুয়ে 4 হাতে যেন এক হলো পূর্ব ও দক্ষিণ এশিয়ার দুটি দেশ। প্রায় 4000 কিলোমিটার ব্যবধান, ভাষা, ধর্ম আর সংস্কৃতির দূরত্ব ঘুচিয়ে 7 পাকে বাঁধা পড়লেন দক্ষিণ কোরিয়ার জে মিঙ্গি আর বাংলাদেশের রেজভি আক্তার সুমাইয়া। বাঙালি তরুণীর হৃদয়হরণ আর প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা কোরিয়ান যুবককে নিয়েই নানা কৌতূহল সাভারের সর্বত্র। সেই যুগলের প্রেম কাহিনী এখন সবার মুখে মুখে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। পরিচয় মাত্র 4 মাসের, ইন্টারনেটের মাধ্যমেই প্রেম, অতঃপর বিয়ের সিদ্ধান্ত। নানা বাধা উপেক্ষা করে শেষমেশ দক্ষিণ কোরিয়ার সুওন থেকেই বাংলাদেশে ছুটে আসেন জে মিঙ্গি। পেশায় প্রকৌশলী 31 বছরের এই তরুণের সাথে নিজের পরিবারের সম্মতিতেই গাঁটছড়া বাঁধেন সাভারের কলেজ পড়ুয়া 19 বছরের তরুণী রেজভি আক্তার সুমাইয়া। সে আমাকে ইনস্টাগ্রামে 4 মাস আগে বিয়ের প্রপোজাল দেয়। তার বাবা এটা মেনে নিতে চাচ্ছিল না। সে তখন আমার বাবাকে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি নিজের ইচ্ছায়। নভেম্বরের শুরুতেই পর্যটকের বেশে বাংলাদেশে আসেন জে মিঙ্গি। ইসলাম ধর্মীয় রীতিতে বিয়ের পর শুক্রবার সাভারের একটি কমিউনিটি সেন্টারে বেশ ঘটা করেই আয়োজন করা হয় এই যুগলের বিবাহোত্তর সংবর্ধনা।
আমার ছেলে আমার অনেক পছন্দ হয়েছে, আমার ছেলে দিয়ে বিয়ে দিয়েছে আমার মেয়ের লগে। আমার আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক। আমার হচ্ছে কোরিয়ান ছেলে ক্রাশ, যেহেতু আমার জিজু হচ্ছে কোরিয়ান, তাই আমি ভেরি এক্সাইটেড। কোনো বাইরের দেশে কেউ আইসা আপুকে বিয়ে করছে, তো খুবই ভালো লাগছে এটা দেখা। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় সুমাইয়া। অজানা অচেনা ভিনদেশি পাত্রের হাতে নিজের আদরের কন্যাকে তুলে দিতে পরিবারের দ্বিধা থাকলেও শেষমেশ মেয়ের মুখের দিকে তাকিয়েই মেনে নিয়েছেন সবকিছু। তবে তার আগে শর্ত মেনে জি মিঙ্গিকে ধর্মান্তরিত হয়ে গ্রহণ করতে হয়েছে ইসলাম। পাশাপাশি তার নয়া পরিচয় দেয়া হয়েছে আরফান ইসলাম। যেহেতু অনেক রাস্তা পাড়ি দিয়ে উনি আসছে, তাহলে অবশ্যই তার ভালোবাসার টান আছে। এই উপলক্ষ করে আমি তাদের শুভ বিবাহ বন্ধন আবদ্ধ করছি। বাংলাদেশের পরিবেশ, খাবার এবং লোকসংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হলেও ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে হাসি মুখে মেনে নিচ্ছেন সবকিছু। সালাম আলাইকুম, আমি সবাইকে ভালোবাসি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবেগের অংশটুকু বাদ দিয়ে সামনেও অপেক্ষা করছে কঠিন এক বাস্তবতা। তবে দেশের গণ্ডি কিংবা ভাষার পার্থক্য কোনোটাই যে প্রেমের ক্ষেত্রে বাধা হতে পারে না, তা আবারও একবার প্রমাণ করল জেমিঙ্গি ও রেজিয়া আক্তার সুমাইয়া দম্পতি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।